গাইবান্ধায় নদী ভাঙনে সর্বস্ব হারাচ্ছে মানুষ, চোখে মুখে হাহাকার, পাউবোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। সংস্কার কাজের ধীরগতি সহ নানা কারণে রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে পার্ক, সীমিত সবুজের নগরীতে ব্যাহত শিশুদের বিকাশ। শোকার শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে। আমেরিকার বিরুদ্ধে কূটনৈতিক লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের। এবং কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের রাউন্ড অফ 16 আর্জেন্টিনা, হারলেও দর্শকদের হৃদয় কেড়েছে ভোজিনিয়ারা। ওয়ান বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। গাইবান্ধায় ঘাগট, করতোয়া ও তিস্তা নদীর পানি কিছুটা কমলেও কমেনি নদী পাড়ের মানুষের দুর্ভোগ। জেলার অন্তত 41টি পয়েন্টে চলছে ভাঙন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙন রোধে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। নদীর প্রবল স্রোতের সাথে হারিয়ে যাচ্ছে সর্বস্ব, ঘর বাড়ি সরিয়ে নেয়ারও সুযোগ পাচ্ছেন না অনেকে। চোখের সামনে নিজেদের ভিটে মাটি হারিয়ে নদী পাড়ে এখন শুধুই ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার। জেলার অন্তত 41টি পয়েন্টে চলছে এই ভাঙন লীলা। নতুন করে ভাঙন শুরু হয়েছে ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুরের খোলাইহারা গ্রামে। চোখের পলকে নদীতে বিলীন হচ্ছে একরের পর একর ফসলি জমি ও গাছপালা। এটা জমি না, এটা আমাদের কলজা ভাঙা যাচ্ছে, আমাদের বসত বাড়ি কিচ্ছু থাকতেছে না, অথচ এখানে সরকারি কোনো পদক্ষেপে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে জিআই বস্তা না ফেলাইলে, এখানে কাজ না হলে আমাদের এই এলাকা থাকবে না। এক দণ্ডকার মধ্যে সবজি শেষ, সারা দাঁড়ানোর জায়গা নেই। একে দুই দিনে তো গাছপালা যা কিছু সব নদী খাইলো, তাহলে তোমরা কোনো ব্যবস্থা করেন না? ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিস্থিতি দেখে গেলেও ভাঙন রোধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেননি। জেলা প্রশাসক মহোদয় আসি দেখে গেলেন, উনি কোনো ব্যবস্থাই নিলেন না। আমাদের উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওনারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব গেল, তার কিসের এমপি? কোনো কাজের কোনো কথা নাই। উনি বলছে 3 দিনের মধ্যে কাজ হবে, পানি উন্নয়ন বোর্ড বলছে কি, ঘোড়া টিম বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সুন্দরগঞ্জে 12টি পয়েন্টে ভাঙন রোধের কাজ চলছে। আগামী 2-3 দিনের মধ্যে আরো 10 থেকে 12টি পয়েন্টে কাজ শুরু করার আশ্বাস তাদের। সুন্দরগঞ্জে কাজ করছি, গোদারঘাটে, লালচামারে, সিঙ্গিজানিতে, ওগুলাতেই ভাঙন। এগুলাতে কাজ শুরু হবে। কাজ শুরু হলে অনেকটা কমে আসবে আশা করা যায়। ভাঙনের ব্যাপকতা তো আছেই, অনেক জায়গায় আমরা জিওব্যাগ দিয়ে কাজ করছি এখন তো অন্য কিছু দিয়ে কাজ করার সুযোগ নেই। আমরা পরিদর্শন করি, তারপরে অ্যাকশন হয়। গাইবান্ধায় ঘাগর, করতোয়া ও তিস্তা নদীর পানি 10 থেকে 12 সেন্টিমিটার কমলেও স্বস্তি নেই নদী পাড়ের মানুষের। তবে ব্রহ্মপুত্র ও যমুনার পানি অপরিবর্তিত রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নদী ভাঙ্গনের আরো তথ্য নিয়ে জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানভীর আহমেদ হীরা। তানভীর, প্রথমেই জানতে চাই যে ভাঙ্গনের কারণে নিঃস্ব মানুষের এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর এছাড়া আরেকটু জানাবেন যে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড এবং ভাঙন কবলিত এলাকার মানুষের কি অবস্থা, আসলে যদি বলি যে জামালপুরের সবগুলো পানি ইতিমধ্যে নদীর পানিগুলো কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলশ্রুতিতে কিছু কিছু জায়গায় এখন খুব অল্প আকারে ভাঙন দেখা দিয়েছে। তবে গত 2 থেকে টানা 3 দিন যে ভাঙন আমরা দেখেছি, বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা মানুষের, সেটি আসলে সত্যিকার অর্থে যে এটি খুবই করুণ একটি বিষয়। এবং এই মানুষগুলো আসলে নদী বুকে যে বিলীন হয়েছে ঘর বাড়ি ফসলি জমি, এই মানুষগুলো কোনো রকম আবারও কোনো একটা জায়গায় নতুন তীরের জায়গায় তারা উঁচু জায়গায় অবস্থান করলেও কিন্তু বাকি যে আতঙ্কের রয়েছে বসত ভিটা, মাদ্রাসা,
মসজিদ, কবরস্থান, গুচ্ছগ্রাম, ফসলি জমি এগুলো কিন্তু এখনো ঠিক আতঙ্কের মধ্যে আছে এবং এই জায়গাতে আসলে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আপৎকালীন যে ব্যবস্থা গ্রহণ করবে সেটি আসলে আমরা এখনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না, কারণ ভাঙন কবলিত এলাকায় এখন পর্যন্ত আসলে আমরা পানি উন্নয়ন বোর্ডের কোনো একটি বস্তা জিও ব্যাগ আমরা ফেলতে দেখিনি এবং এই কারণে আসলে ভাঙন কবলিত এলাকার মানুষগুলো ব্যাপক আতঙ্কিত রয়েছে এবং আমরা তারা বলছে খুব দ্রুত সময়ের মধ্যেই পানি উন্নয়ন বোর্ড এটি ব্যবস্থা নেবে। তো এই ছিল আসলে জামালপুরের সর্বশেষ ভাঙন তথ্য। ধন্যবাদ তানভীর। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা, তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে। কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবার বিষয় এইখানে এক পার্ক ছিল। রাজধানী থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শিশু পার্ক। সংস্কার কাজের ধীরগতি সহ নানা কারণে দখল হয়ে যাওয়া এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত পার্ক না থাকায় সীমিত সবুজের এই নগরীতে ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। রাজধানীর নারিন্দায় জুনিয়র লায়ন্স ক্লাব, অথচ কাগজে এই জায়গাটি শিশু পার্ক। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পার্ক দখল করে বানানো হয়েছে এই স্থাপনা। ভবনটিতে রয়েছে একটি কমিউনিটি সেন্টারও। স্থানীয়দের অনেকেই জানেন না এখানে একসময় একটি শিশু পার্ক ছিল, আর যারা জানেন তাদের কাছে সেটি এখন শুধুই স্মৃতি। এটা সব ধারণা নেই, আমি গেল দীর্ঘ 4 বছর তোমার, কিন্তু আমার ওরকম জানি না। আমরা অনেক ছোটকাল দেখছি, ঠিক আছে, কিন্তু এখন নাই, ঠিক আছে, এখন হচ্ছে ক্লাব, নাইস ক্লাব। ক্লাবের দায়িত্বে থাকা একজন জানান এখানে নিয়মিত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ কবির হোসেন কবির এই ক্লাবের সভাপতি। এই জন্য কি বৈশাখ সবাই আড্ডা দিয়ে কথাবার্তা বললে কাউন্সিলর নির্বাচন কোন দলের? আমরা তো মনে করেন বসছি আপনাকে মাত্র আজকে 1.5 বছর যাবত। এর আগে আমি গভর্নমেন্টের সময় দেখছি বিগত দিনে অনলাইনে যে ওর আগে ছিল অনেকে। শুধু ঢাকা দক্ষিণের নারিন্দা শিশু পার্কই নয়, বরং একই অবস্থা কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কেরও। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে পার্কটির একটি বড় অংশ হারিয়ে গিয়েছে। পার্ক ধ্বংস করে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশ থাকলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। পরিবেশবিদদের মতে রাজধানীর সীমিত সবুজ এলাকা এভাবে কমতে থাকলে পরিবেশগত ভারসাম্য আরও হুমকিতে পড়বে। ঢাকা শহরে এখনই কিন্তু প্রয়োজনের তুলনায় 10 ভাগের 1 ভাগও পার্ক নেই। 25 ভাগ যেখানে সবুজ এলাকা থাকার কথা এখন আছে 5 ভাগের কম। তাহলে এই প্রবণতা চললে তো সেটা দেখা যাবে 10 বছর পরে 2 ভাগে নেমে আসবে। এই শহরে অক্সিজেন তৈরি করা পার্কটাই না থাকলে তো আলটিমেটলি যে অক্সিজেনের ক্রাইসিস, আমাদের ফুসফুসগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের প্রচুর অসুখ বিসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে এয়ার পলিউশনের কারণে। রাজধানীর পার্ক সংকটের আরেকটি বড় উদাহরণ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। সংস্কারের নামে বছরের পর বছর ধরে এটি বন্ধ। একসময় শিশুদের কোলাহলে মুখর থাকা পার্কটি এখন পরিণত হয়েছে কংক্রিটের কাঠামো আর আগাছায় ঢাকা এক স্থানে। শিশু পার্ক, বিনোদন কেন্দ্রগুলা, খেলার মাঠ, যারা অবৈধ দখল করছে তাদেরকে উচ্ছেদ করে এগুলা উন্মুক্ত করে দেওয়া উচিত। বাচ্চাদের মস্তিষ্ক বিকশিত হতে পারে, তারপর হচ্ছে তারা ফ্রিডমলি চলাফেরা করতে পারতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, সংস্কার কাজ শেষ করে আগামী বছরের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পার্কটি। ঢাকা শহরে নাই তেমন পার্ক, তাই না? তারপরে আবার এটাকে বন্ধ করে দেয়া, এটা তো খুবই দুঃখজনক। তো এটা আসলে ইন্টেনশনালি এই কাজটা করা হয়েছিল, যেটা কোনোভাবেই উচিত ছিল না, যুক্তিযুক্ত ছিল না। আমরা তো আশা করি নেক্সট ইয়ারেই আমরা উন্মুক্ত করে দিতে পারবো। ডিএনসিসি আওতাধীন এলাকার 54টি ওয়ার্ডের মধ্যে মাত্র 25টি পার্ক এবং ডিএসসিসি আওতাধীন এলাকার 75টি ওয়ার্ডের মধ্যে মাত্র 30টি পার্ক রয়েছে। ঢাকার মোট 129টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে 10টি ও ঢাকা দক্ষিণের 31টি ওয়ার্ডে নেই কোনো পার্ক বা খেলার মাঠ। শিশুদের সুস্থ মানসিক বিকাশে আনন্দ ও বিনোদনের গুরুত্ব অনেক, আর সেই সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখে পার্ক। তবে রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে উন্মুক্ত পার্কের সংখ্যা।
যার কারণে মানুষ ভিড় করছে হাতিরঝিল ও 300 ফিট সড়কসহ বিভিন্ন খোলা জায়গায়। পার্কের এই সংকটে নগরীর রাস্তাগুলোই যেন হয়ে উঠেছে মানুষের অবসরের ঠিকানা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কার্জন হল, লালবাগ কেল্লা সহ দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ক্ষুদ্র প্রতিরূপ নিয়ে চট্টগ্রামে গড়ে উঠেছিল মিনি বাংলাদেশ। একসময় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকা সেই থিম পার্ক এখন পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের ইতিহাস ও স্থাপত্যের এই অনন্য নিদর্শন। চট্টগ্রামের কালুরঘাটের শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স 1996 সালে 11 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই কমপ্লেক্সটি দর্শনার্থীদের কাছে পরিচিতি পায় মিনি বাংলাদেশ নামে। পরিবার পরিজন নিয়ে প্রতিদিনই এখানে ঘুরতে আসতেন হাজারো দর্শনার্থী। সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে জৌলুস হারায় এটি। সবশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের পর কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে পুরো কমপ্লেক্স। লেক, রাস্তাসহ অলস পড়ে আছে বিভিন্ন বিনোদন উপকরণ। অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। ভিতরে যে আসবে ও আর ওই দিকে যাবে না, যেমন মশা, এমন এই জুয়া, তারপর খারাপ মানুষদের আড্ডা, সবকিছু লুটপাট হয়েছে। এখন এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে ভেরি সুন রিওপেন করা যায়। কালুরঘাট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক কেন্দ্র। ঐতিহ্যের এই স্মারক সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের স্মৃতি, জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রকে কেন্দ্র করে খালেদা জিয়ার সৃষ্টি, সব মিলিয়ে আমাদের কাছে একটা অনুভূতি আলাদা। এখন আমরা মুক্তিযোদ্ধারা যাওয়ার পথে অলমোস্ট সবাই বয়স শেষ হয়ে গেছে। আগামী প্রজন্মের জন্য এই মিনি বাংলাদেশ, এই স্মৃতি বিজড়িত এই পার্কটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এরই মধ্যে পার্কটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে প্রশাসনিক প্রক্রিয়া ও অন্যান্য জটিলতায় বাস্তবায়নের সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ সকলেই এই বিষয়গুলো একাধিকবার ভিজিট করেছেন, একাধিকবার কনসার্ন ব্যক্ত করেছেন। একটা বড় ধরনের জিনিস করতে গেলে বিষয়টা যেন সুপরিকল্পিত হয়, সেই বিষয়টির কারণে কিন্তু একটু সময় লাগছে। চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনার বেহাল এই চিত্র দ্রুত বদলে আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা নগরবাসীর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। এতক্ষণ দেখলেন ঢাকা ও চট্টগ্রামের পার্কের চিত্র। বুলেটিনের পরের অংশে দেখবেন দেশের বিভিন্ন স্থানে পার্কের সংকট নিয়ে আরও কয়েকটি প্রতিবেদন। জানাবো অন্যান্য প্রসঙ্গ। জুলাই শহীদদের বিচারের নামে অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারের সঙ্গে প্রতারণা করেছে, এমন মন্তব্য করেছেন শহীদ শাহরিয়ার হাসান আলফির বাবা আবুল হোসেন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, এই সরকারের সময় প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে, এ প্রত্যাশা তাদের। বলেন, শহীদদের ব্যবহার করে কেউ নতুন দল করেছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু শহীদ পরিবার তার কিছুই পায়নি। জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত শাহিদ মাধব বলেন, শহীদদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিএনপিকে আরও সময় দিতে হবে। দেশের মানুষ যেন ভালো থাকে, এটাই প্রধানমন্ত্রীর কাছে জনগণের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি। যারা স্বজন হারিয়ে নিঃস্ব ও পঙ্গু হয়েছে তাদের প্রতি সরকারকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন আবু সাইদ হত্যার দ্রুত বিচার চান। এ সময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা জহুরা সব শহীদের হত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমার বাবার বিরাটে বুকটা ঠান্ডা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনা পুলিশ বাহিনীরা। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনা দোসরেরা গুলি করে মেরে ফেলে। অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের একক বিষয় নয়, এটি ছিল দেশের আপামর মানুষের। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, সামনের দিনে চলার স্বপ্ন। জুলাই আমাদের শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়। এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। জুলাই শুধু অতীতের স্মৃতি নয়,
জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণ। এর আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে প্রথম দিনে খামেনির মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের অর্ধশত দেশের প্রতিনিধিরা। শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার গালিব আফরা। আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কূটনীতি আর আইনি সব ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজস্বিক আয়োজনে বিদায় জানানো হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিব আফরা। চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সামনে এসে আইআরজিসি প্রধান আহমদ ফাহিদি জানান, আয়াতুল্লাহ খামেনিকে কখনোই নিজেদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে দেবেন না তারা। প্রয়াত এই নেতার হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। সপ্তাহব্যাপী শেষকৃত্য আয়োজনের প্রথম দিন শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে খামেনির প্রতি শ্রদ্ধা জানান বিশ্বের অর্ধশত দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কি, রাশিয়া, চায়না, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা তেহরানে খামেনির শেষকৃত্যের প্রথম দিনের আনুষ্ঠানিকতায় অংশ নেন। এছাড়াও হিজবুল্লাহ, পিআইজের মতো ইরানের নেতৃত্বাধীন আঞ্চলিক জোটগুলোর প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর পরিবারও যোগ দেন এতে। এছাড়া বিভিন্ন দেশ থেকে ধর্মীয় নেতারাও আসেন খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে। তবে শেষকৃত্যের আয়োজনে আমেরিকা সমর্থিত ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। তেহরানে জড়ো হওয়াদের বেশিরভাগই মিত্র বা নিরপেক্ষ দেশগুলোর প্রতিনিধি। এদিকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে বৈঠকে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইনি ও কূটনীতিক উপায়ে দুই দেশের অপরাধের বিরুদ্ধে সব ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শনি ও রবিবার তেহরানের সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাবেন। সোমবার কওমে নেওয়া হবে তার মরদেহ। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে এই নেতাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে তেহরানে। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মুসল্লা মসজিদ প্রাঙ্গণ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। من المؤمنين رجال من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা তেহরানে চলছে। আমরা এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের মঞ্চে জমে উঠেছে নাটকীয়তা। আফ্রিকার দেশ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে রীতিমতো নাভিশ্বাস ফুটেছিল মেসি বাহিনীর। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে হয়তো তা ভাবতেই পারেননি লিওনেল স্কালোনি। যোগ বিয়োগের হিসেবে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে আফ্রিকার দেশটি। তারকাবিহীন এই দলটি শেষ 16 জায়গা করে নিতে না পারলেও দর্শকদের হৃদয়ে ঠিকই জায়গা করে নিয়েছে ভোজেনিয়ারা।
একটা দুর্বল প্রতিপক্ষ সময়ের সাথে সাথে অনেক বড় কিছু করে দেখাতে পারে, তাই প্রমাণ করে দিল কেপ ভার্দে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে চোখ বিয়োগের হিসাবে এত দূর যাবে তা হয়তো অনেকের চিন্তার বাইরেই ছিল, কিন্তু আত্মবিশ্বাস যে মানুষকে হিমালয় জয় করতেও শেখায়। বিশ্বমঞ্চে আরেকবার তার প্রমাণ দিয়ে গেল কেপ ভার্দে। অসম লড়াইকে এক শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধে পরিণত করেছে আফ্রিকার দেশটি। তাই হয়তো এই ম্যাচটি বিশ্বকাপের স্মরণীয় একটি ম্যাচ হয়ে থাকবে চিরকাল। এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে ফেলে কেপ ভার্দে। শুরুর প্রথম আক্রমণটিও আসে তাদের থেকেই, তবে সেই আক্রমণ সামলে নেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর ধীরে ধীরে চেনা ছন্দে ফেরে আর্জেন্টিনা। 18 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে প্রথম শট নেন লিওনেল মেসি, কিন্তু গোলের দেখা মেলেনি। এরপর ফ্রিকিক থেকেও গোলের চেষ্টা করেন এলএম10, তবে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া সেটিও ঠেকিয়ে দেন। তাতেও আক্রমণের ধার কমেনি আলবিসেলেস্তেদের। লিসান্ড্রো মার্তিনেজের দারুণ এক লং পাস থেকে বল রিসিভ করেই কেপ ভার্দের জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। অসাধারণ সেই ফিনিশিংয়ে লিড পায় আর্জেন্টিনা। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেলেও ভোজিনিয়া অসাধারণ সেভ করে ম্যাচের উত্তাপ ধরে রাখেন। অন্যদিকে কেপ ভার্দে কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। যে দলকে অনেকটা সহজ প্রতিপক্ষ ভেবে এসেছিল আর্জেন্টাইন সমর্থকেরা, সেই কেপ ভার্দেই 59 মিনিটে সমতায় ফেরে। ডেরোই দুয়ার্তের শটে সমতায় ফেরে ব্লু শার্টস। রায়ান মেন্ডেস ডান দিক থেকে বল বাড়িয়ে দেন দুয়ার্তের কাছে। তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্ড্রো মার্তিনেজ, কিন্তু দুর্দান্ত এক শটে মার্তিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে দেন দুয়ার্তে। এক মুহূর্তের জন্য মাথায় হাত দিয়ে বসে আর্জেন্টাইন সমর্থকেরা। ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল খেলাটা যেন মেসি বনাম ভোজিনিয়া। 63 মিনিটে গোলের সুযোগ পেয়ে ছুটে যান মেসি। লক্ষ্য বরাবর শট নিলেও তা ফিরিয়ে দেন কেপ ভার্দের গোলকিপার। 73 মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া মেসির দারুণ কার্ভ শটও ঠেকিয়ে দেন এই রক্ষণ প্রাচীর। মনে হচ্ছিল মেসির মন পড়ে ফেলতে পারছেন ভোজিনিয়া। অন্যদিকে ব্লু শার্কের ডিফেন্ডাররাও কড়া মার্কিংয়ে রেখেছিল এই আর্জেন্টাইন তারকাকে। সব মিলিয়ে চেষ্টার কমতি না থাকলেও এক সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ম্যাচের নাটকীয়তা পৌঁছে যায় চরমে। পুরো ম্যাচে 8টি গোল সেভ করেন ভোজিনিয়া। যেখানে শুরু থেকে বলের দখল ছিল আর্জেন্টিনার, সেখানে অতিরিক্ত সময়ে উল্টো চিত্র দেখা যায়। বেশিরভাগ সময় বলের দখল ছিল আফ্রিকার দেশটির কাছেই। 93 মিনিটে মার্তিনেজের গোলে সাময়িকভাবে স্বস্তি ফিরে আসে আর্জেন্টিনা শিবিরে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 103 মিনিটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। সিডনি ক্যাব্রিয়াল বাম দিক থেকে ভেতর ঢুকে দারুণ এক কার্ভ শটে পরাস্ত করেন এমিলিয়ানো মার্তিনেজকে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা তো এত সহজে হার মানার পাত্র নয়। মেসির হোম গ্রাউন্ড মায়ামিতে এভাবে বিদায় নেওয়া যায় না। শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয় আর্জেন্টিনার। বোর্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শেষ সময়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় কেপ ভার্দে, তবে ভাগ্য সহায় হয়নি আফ্রিকার দেশটির। তবুও বিশ্বমঞ্চে এই ম্যাচের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়ে গেল কেপ ভার্দে ও গোলকিপার ভোজিনিয়া। শেষ 16তে জায়গা না হলেও দর্শকদের মনে বড় জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক। এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মিশরের এক ভুলের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। অতিরিক্ত সময়েও সমতা ভাঙতে পারেনি দুই দল, তবে শেষ পর্যন্ত ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নেয় মিশর। পরের রাউন্ডে সালাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 90 মিনিটে শ্বাসরুদ্ধকর লড়াই, তারপর আরও 30 মিনিটের অতিরিক্ত সময়। তাতেও যেন ক্ষান্ত হচ্ছিল না দুই দলের খেলোয়াড়রা। মিশর অস্ট্রেলিয়া ম্যাচে চরম এক শ্বাসরুদ্ধকর অবস্থায় দুই দলের সমর্থকরা। রাউন্ড অফ 32 ম্যাচটি ছিল এক অঘোষিত ফাইনালের মতোই। দুই দলের লক্ষ্য একটাই, বিশ্বকাপের সোনালী ট্রফি। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। অন্যদিকে গতবার আর্জেন্টিনার কাছে শেষ 16 থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। তাই দুই দলের লক্ষ্য ছিল শেষ 16তে জায়গা করে নেয়া। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। 13 মিনিটে ইউটার্ন নেয় ম্যাচ। ফ্রি কিক থেকে মোহাম্মদ সালাহ পাস দেন এনাম আশুরকে। আশুরের প্রথম শট ব্লক হলেও বল চলে যায় আহমেদ হাফেজের কাছে। হাফেজের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে মিশরকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন এনাম আশুর। সিজদায় লুটিয়ে পড়ে মিশর দল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে মিশর। প্রথমার্ধে 60% বলের দখল নিয়ে সালারা এগিয়ে থাকে। এদিকে অস্ট্রেলিয়া মোট 6টি গোলের চেষ্টা করলেও কোনোটি জালে জড়াতে পারেনি। 1-0 ব্যবধানে শেষ হয় ফার্স্ট হাফ।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের নাটকীয়তা যেন আরও বেড়ে যায়। 48তম মিনিটে হেড করতে গিয়ে অস্ট্রেলিয়ার মেটকাফের কাঁধের আঘাতে মিশরের ডিফেন্ডার হানি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের জন্য অচেতনও হয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে খেলানোর সিদ্ধান্ত নেয় মিশর, আর এখানেই ঘটে বিপত্তি। 55তম মিনিটে মোস্তফা জিকো ওনেলকে ফাউল করলে ফ্রি কিক পায় অস্ট্রেলিয়া। ওনেলের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের পোস্টেই বল জড়িয়ে দেন হানি। আত্মঘাতী গোলে সমতায় ফিরে অজিরা। উল্লাসে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সমর্থকরা। 90 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে 1-1 সমতা ভাঙতে পারেনি দুই দল। ম্যাচে যোগ করা হয় অতিরিক্ত 30 মিনিট। দ্বিতীয়ার্ধের আগ্রাসী খেলা থেকে সরে এসে রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। মিশরের ফরওয়ার্ডরা বারবার চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়াকে একের পর এক আক্রমণের চাপে রাখে মিশর। সালাদের আক্রমণ বারবার রুখে দিচ্ছিল অজিদের ডিফেন্স। যোগ করার সময়ও গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচ গিয়ে থেকে টাই ব্রেকারে। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শট নিতে আসেন হ্যারি শাউটার। তার শটটি বারের উপর দিয়ে চলে যায়। প্রথমেই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। মিশরের হয়ে মোহাম্মদ সাবের এসে গোল করে বসেন। এরপর ব্যবধান কমান অস্ট্রেলিয়ার জ্যাকসন আরভাইন। মিশরের হয়ে 2 নম্বরে আসেন রামি রাবিয়া। আবারও মিশরের জয় জয়কার। অজিতের হয়ে 3 নম্বর শট নেন আওয়ার মাবিল। আবারও গোল। 4 নম্বরে ক্যাপ্টেন অব দ্য শিপ মোহাম্মদ সালাহ এসে গোল রক্ষককে চমকে দিয়ে করেন দুর্দান্ত এক গোল। এরপর অস্ট্রেলিয়ার 18 বছরের লুকাস হ্যারিংটন গোল মিস করলেই জয় নিশ্চিত হয়ে যায় মিশরের। শেষ শট নেন হোসেন আব্দেল মাগুইদ, আর বল জালে জড়াতেই উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো গ্যালারি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নেয় মিশর, আর রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। বর্জ্য অপসারণে অনিয়ম হলে ঠিকাদারদের টেন্ডার বাতিল হবে, সতর্ক করলেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান বুলেটিনে। অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রামে হবে দেশের অর্থনীতির মূল লজিস্টিক হাব, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাজেটের পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অর্থমন্ত্রী জানান, বর্তমানে যেভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন, তাতে দ্রুতই $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এবারের বাজেটে চট্টগ্রামের লজিস্টিক হাব হয়ে ওঠার সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন তিনি। এত বড় একটা বাজেট একটা কঠিন সময়ে, যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে, সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের টেন্ডার দেয়া হবে না। ঢাকা দক্ষিণের প্রশাসক আরও জানান, মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশাসক জানান, দক্ষিণ সেটের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় 60 থেকে 65% বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাই মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে ডেঙ্গি রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। বাসা বাড়ি থেকে আমাদের যে সমস্ত যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না।
এবার ডেঙ্গি পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিদা প্রিয়। সঞ্জিদা, প্রথমেই জানতে চাই যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ডেঙ্গির কতজন রোগী আছে, এছাড়া আরেকটু জানাবেন যে সেখানে চিকিৎসা সেবা নিয়ে রোগী বা স্বজনদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা, এছাড়া চিকিৎসকরা আসলে কি বলছেন এ বিষয়ে। ধন্যবাদ বিলাসী আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছেন এবং মোট রোগীর সংখ্যা যদি আপনাকে জানাই তাহলে 64 জন রোগী এখানে ভর্তি রয়েছেন। এই হাসপাতালটিতে দুটি কর্নার তৈরি করা হয়েছে, অর্থাৎ শিশু এবং প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য। শিশুদের জন্য শিশু কর্নার, ডেঙ্গু শিশু কর্নার রয়েছে এবং প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তো দুটো ওয়ার্ড বা কর্নার যেটি বলা হয় সেটি কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যেই রোগীদের সাথে আমাদের কথা হয়েছে এবং রোগীর স্বজনদের সাথেও কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে হাসপাতালের ব্যবস্থাপনা সার্বিক সব কিছু মিলিয়ে তারা সন্তুষ্ট রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হাসপাতালটি। রোগীরা এখানে যেই সিমটম নিয়ে ভর্তি হচ্ছে, মূলত তাদের 3 দিন ধরে জ্বর ছিল, জ্বরের পর বমি ছিল এবং বমি থেকে তারা যখন হচ্ছে এই টেস্ট করেছেন এরপরেই কিন্তু হচ্ছে তাদের এই ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে এসেছেন, শুধু যে ঢাকার মধ্যে রোগী আছে তেমনটি না, বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা সেবার মান বিষয়ে যদি বলা হয় তাহলে এখন পর্যন্ত তারা কিন্তু সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। গত 24 ঘন্টার তথ্য যদি একটু জানিয়ে রাখি, সারা দেশে 44 জন রোগী আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে এবং এখন পর্যন্ত কিন্তু 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ডেঙ্গুর অবস্থা হামের পরপরে যেহেতু ডেঙ্গু চলে এসেছে, তো ডেঙ্গুর অবস্থা কিছুটা খারাপের দিকে যাচ্ছে। তো এখন পর্যন্ত মুগদা মেডিকেল হাসপাতালের অবস্থা ছিল এই আমার কাছে বিলাসী। জিদা, ডেঙ্গি পরিস্থিতির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সঞ্জিদা প্রিয়। যাচ্ছি পরের সংবাদে। মানসিক প্রশান্তির জায়গা হিসেবে পরিচিত ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সবুজে ঘেরা জয়নুল উদ্যান, তবে এখন সেই পার্কে পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা, অশালীন কর্মকাণ্ড এবং দোকানীদের দখলদারিত্বে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন। একসময় প্রকৃতিপ্রেমী, সাহিত্যিক ও সাধারণ মানুষের অবসর কাটানোর অন্যতম স্থান ছিল জয়নুল উদ্যান। 1980 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত এই উদ্যানে আসতেন কবি শামসুল ফয়েজ। ব্রহ্মপুত্রের পাড়ে বসেই লিখেছেন শতাধিক কবিতা। তবে পার্কের পরিবেশের অবনতির কারণে দীর্ঘদিন ধরে আর আসেন না তিনি। তার প্রত্যাশা, জয়নুল উদ্যান আবারও সুস্থ ও নিরাপদ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। পার্কের অবন্ধিত ভিড় এবং অনেক দোকানপাট হওয়া এবং অনেক সরকারি বেসরকারি কার্যালয় এখানে হচ্ছে, এতে পার্ক সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এরকম যেন না হয়। গত 18 ফেব্রুয়ারি জয়নুল উদ্যানে ঘুরতে এসে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী শাওন কিশোর গ্যাংয়ের ধাওয়ার মুখে ব্রহ্মপুত্র নদে পড়ে ডুবে নিহত হন। এরপর থেকেই পার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। নগরবাসীর দাবি, নিয়মিত পুলিশ টহল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। প্রাকৃতিক এরিয়ার পরিবর্তে এটা হয়ে গেছে বাণিজ্যিক এরিয়ায়। রাত্রেও ছেলেমেয়েরা ওইখানে বসে, সেক্ষেত্রে তাদের যে একটা নিরাপত্তার বিষয়ও থাকে, পাশাপাশি নানান ধরনের অপরাধ সংগঠিত হবার সম্ভাবনাও থাকে। পার্কের ব্যাডমিন্টন ও বল চত্বরে গড়ে উঠেছে শতাধিক চটপটি, ফুচকা ও ফাস্ট ফুডের দোকান। এলপিজি সিলিন্ডার ব্যবহার করে চলছে খাবার তৈরির প্রতিযোগিতা। এতে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। যদিও দোকানীদের দাবি, জীবিকার তাগিদেই তারা এখানে ব্যবসা করছেন। 20-25 বছর ধরে দেখতেছি এইভাবেই বলতেছে আর এভাবেই তুলতেছে। দোকান কিন্তু অনেকগুলোই আছে, আবার রাস্তাও কিন্তু অনেকেই রাখছে। একবার রাস্তা রাখেনি তা না, রাস্তা রেখেছে। কই আমরা আমরা হয়ে গেছে পরিচ্ছন্নতা করে রাখবার, আমরা পরিষ্কার করে রাখতেছি। শুধু দোকানপাটি নয়, পার্কের ভেতরে মোটরসাইকেলের অবাধ চলাচল, যত্রতত্র মূত্রত্যাগ, শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপান এবং সন্ধ্যার পর অসামাজিক কর্মকাণ্ডে বিব্রত হচ্ছেন দর্শনার্থীরা। এসব কারণে পরিবার নিয়ে পার্কে আসতে অনেকে এখন অনিরাপদ বোধ করছেন।
সব জায়গাতে এখন অনেক অকারেন্স করতেছে, তো সেক্ষেত্রে একটু নজর দিলে ভালো হয়। তো তারা খেলাধুলা করার জন্য সে এত জোরে মোটরসাইকেলটা চালানো আসলে ঠিক না। কিছু অসামাজিক কর্মকাণ্ড করে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলি নিয়ে আসি, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি, তারা এইসব দেখছে এবং এইসব শিখছে। এসব অভিযোগের বিপরীতে সিটি প্রশাসনের দাবি, দোকানগুলোকে নীতিমালার আওতায় আনা, নিরাপত্তা জোরদার এবং আগামী 6 মাসের মধ্যে জয়নুল উদ্যানকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেটাকে একটা ডিসিপ্লিনের মাঝখানে এনে ব্যাট বত্তর চলতে গিয়ে হিমারটা বলতো অনেক লম্বা জায়গা, সেখানে নিয়ে আসলে পার্কের পরিবেশটা ভালো হবে। জনগণ পার্কে যে এনজয়টা করতে চায়, হাঁটতে চায়, বাতাস খেতে চায়, সেটি করতে পারবে। আগামী 1 বছর লাগবে, 6 মাস আমরা পার্কের নতুন লোকে সাজাই দেবো, আমরা সব সরিয়ে ফেলবো। নিয়মিত টহল জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, জয় চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত। আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান বুলেটিনে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সভাপতি হয়েছেন শিবা শানু আর সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। ভোট গ্রহণের প্রায় 10 ঘণ্টা পর ভোর 4টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দু 2026-28 মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার। এবারও নতুন পুরাতন মিলিয়েই হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটি। 243 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। শিবা শানু 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জয় চৌধুরী 237 ভোট পেয়ে নির্বাচিত। কার্যনির্বাহী পদে সবচেয়ে বেশি 324 ভোট পেয়েছেন কায়েস আরজু। একই পদে নির্বাচিত হয়েছেন আলিরাজ, কাবিলা, জেসমিন আক্তার, শিরিন শিলা ও শামীম। এছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা 216 ভোট ও ডিএ তায়েব 260 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু পেয়েছেন 182 ভোট এবং সনি রহমান 233 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে 272 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। একই পদে পপি পেয়েছেন 144 ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে 221 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। জনাব আলিরাজ 297 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্না কামরুন্নাহার 79 ভোট পেয়েছেন। আরমান খান 155 ভোট পেয়েছেন। ইয়ামিন হক ববি 174 ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব 226 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে 221 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। 21টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 48 জন প্রার্থী। 573 জন মোট ভোটার, প্রাপ্ত ভোট ছিল 480টি, বৈধ ব্যালট ছিল 463টি এবং ব্যালট বাতিল হয়েছিল 17টি। শিল্পীদের অধিকার রক্ষা, চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন নির্বাচিতরা এবং তাদের হাত ধরে এগিয়ে যাবে নুয়ে পড়া বাংলা চলচ্চিত্র, এমনটাই প্রত্যাশা সবার। মামুন ওয়াজিদ, ওয়ান নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়রা। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাত 9:45টার দিকে চকপাড়া সীমান্তের ওপারে বিএসএফ হঠাৎ করে লাইট বন্ধ করে দেয়। এ সময় সীমান্তে লোক জড়ো করতে দেখে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে থাকা তাদের আত্মীয়দের খবর দেয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। এরপর বিএসএফ 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়, কিন্তু বিজিবির কঠোর অবস্থান ও সীমান্তবাসীর তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
যারা পুষিন চেষ্টা করবে তারা কিন্তু ঘাপটা মেরে বসে আছে ওখানে। যখন আমরা জানতে পারলাম তখন কিন্তু আমরা সবাই মিলে সারিবদ্ধ হয়ে নামচাকপাড়া গ্রামবাসী সবাই মিলে একসাথে বিজিবির সঙ্গে দাঁড়িয়ে আছি। তৎক্ষণাৎ শোনার সাথে সাথে আমরা কেউ লাঠি কেউ যে যেটা হাতে পেয়েছে সেটা নিয়ে আমরা সীমান্ত এলাকায় এসেছি এবং আমরা পুষিনে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছি। বিজিবি আমাদের সাথে আছে। ভারত থেকে লোক পার করছে, আমরা বিএপি কমান্ডারের কাছে সাথে আছি, লোকজন আমরা সারা রাত থাকবো। নওগাঁয় শিশুদের নির্মল বিনোদন ও মানসিক বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল জেলা পরিষদ শিশু পার্ক, কিন্তু সেই পার্কে এখন অশোভন কাজ, দুর্বল নজরদারি আর অতিরিক্ত প্রবেশ ফি আদায়ের অভিযোগ। স্থানীয়দের দাবি, বিব্রতকর পরিবেশ ও বাড়তি প্রবেশ ফিয়ের কারণে পার্কে দর্শনার্থীর সংখ্যা কমেছে। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলছেন, প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এটি নওগাঁ জেলা পরিষদ শিশু পার্ক। একসময় শিশুদের হাসি আনন্দে মুখর ছিল পার্কটি। বাবা মার হাত ধরে বিভিন্ন রাইডে আনন্দ উপভোগে সময় কাটত ছোট্ট সোনামণিদের। অথচ সময়ের ব্যবধানে শিশু পার্ক হয়ে উঠেছে অশোভন কর্মকাণ্ডের চারণভূমি। স্থানীয়দের অভিযোগ, পার্কের ঘন ঝোপঝাড়ের সুবিধা নিয়ে অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তরুণ যুব সমাজ। এতে বিব্রতকর পরিস্থিতির কারণে সাধারণ মানুষের বিচরণও কমেছে। পার্কের সার্বিক পরিবেশের পাশাপাশি প্রবেশ ফি নিয়েও রয়েছে দর্শনার্থীদের অভিযোগ। অশ্লীল কিছু কাজ আছে, অনেক ছেলেপেলে আছে এখানে এসে করতেছে, তো যার জন্য ফ্যামিলি বা ছোট বাচ্চা নিয়ে আসতে একটু অসুবিধা হয়। এইগুলি করাতে আসলে পরিবার মানে সমাজ নষ্ট হচ্ছে। হাজব্যান্ড বয়ফ্রেন্ড যদি হয় তা মনে করেন এটা পার্কে করা যাবে না, আছে ঘরের ভিতর, ঘরের বউ আছে, এটা করবে সেটা, কিন্তু যেটা করতেছে সমাজে এটা নষ্ট হচ্ছে ভাই। পার্কের পিছনে এবং পার্কের চিপাচায় গাছতলায় অসামাজিকতা কাজ, এইসব নিয়ে আমাদেরকে একটু প্রতিবাদ করা উচিত। প্রশাসনকে এটার অবশ্যই দেখতে হবে, কারণ এই জিনিসগুলো থাকলে দেখা যাচ্ছে আমাদের সমাজটা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন, পার্কটির আসল চিত্র ফিরিয়ে আনতে কঠোর তদারকি, নিয়মিত মনিটরিং এবং কার্যকর ব্যবস্থাপনা নিতে হবে। তাদের স্বাধীনতা নিয়ে তারা আসবে, ঢুকবে, যাবে, কিন্তু পার্কের যারা দায়িত্বে আছে, যারা এখানকার অভিভাবক হয়ে আছে, এগুলো এদের দায়িত্ব, এদের দেখাশোনার বিষয়, এগুলো এরা এগুলো লক্ষ্য করবে, ধরবে। এরা যদি একেবারে দরজা ফাঁক করে রাখে, তারা এই জন্য তো দর্শক দায়ী হবে না। অনেক অভিভাবকই এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে প্রশাসন যদি এটি দৃষ্টিতে রাখে এবং নজরদারিতে রাখে, তাহলে এটি থেকে উত্তরণ হবে। পার্কটি লিজের মাধ্যমে পরিচালিত হচ্ছে জানিয়ে প্রশাসক বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যে লিজটা দেওয়া আছে, লিজের শর্ত যদি তারা ভঙ্গ করে কোনো রকম, তাহলে সেই কারণে আমরা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। যদি আমরা তদারকি করে তদন্ত করে যদি দেখি অনিয়ম বা কোনো ওখানে অন্যান্য কোনো অবৈধ কার্যকলাপ হচ্ছে, তাহলে আমরা যথাযথ ইনশাল্লাহ ব্যবস্থা নেব। শিশুদের জন্য নির্মিত এই পার্ক কেবল বিনোদনের জায়গা নয়, এটি তাদের মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। অথচ নানা অভিযোগে সেই পার্কের পরিবেশে এখন প্রশ্নবিদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কষ্টসাধ্য হলেও ঢাকায় ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুদেশের সঙ্গে ক্রীড়া কূটনীতি আরও উন্নত করার আশ্বাস তার। এদিকে বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা দেখে মুগ্ধ ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মাঠের খেলা নিয়ে বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন সমর্থকদের। পেনাল্টি মিস করেননি ব্রাজিলের রাষ্ট্রদূত। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অ্যাম্বাসেডর কেমন করবেন সেদিকে নজর ছিল অনেকের। পাওলো ফার্নান্দোর মতো সফল স্পটকিক মার্সেলো কার্লোস সেসার। বিশ্বজুড়ে বিশ্বকাপ উন্মাদনা, যা ছুঁয়ে গেছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকেও। 16 দলের অংশগ্রহণে ঢাকায় দুদিন ব্যাপী এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন। প্রতিটা ম্যাচ দলগুলোর জন্য ডু অর ডাই। কর্মব্যস্ততার ফাঁকে টুর্নামেন্ট কর্মীদের বিশ্বকাপ আমেজ আরও বাড়িয়েছে। গুলশান ইউথ ক্লাব মাঠে গল্প আড্ডায় মেতেছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মেসি, নেইমারদের জন্য দেশের ফুটবল প্রেমীদের
ভালোবাসা প্রতিনিয়ত দেখছেন দুই অ্যাম্বাসেডর। নেতিবাচক শিরোনামগুলো তাদের নজরে এসেছে, তাই তর্ক বিতর্ক ভুলে শান্তির বার্তা দিয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত। আমরা বন্ধু। ব্রাজিলে আমরা বিশ্বকাপ ফাইনাল খেলেছি, সেখানে আমাদের ভালো অভিজ্ঞতা। নেইমার আর্জেন্টিনায় গিয়েছিলেন, তখন দর্শকরা তাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের শ্রদ্ধা করি। পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমার সবার খেলার ভিডিও দেখি। বাংলাদেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্কে জড়াবে, এর কোনো মানে হয় না। ব্রাজিলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এখানে ব্রাজিলিয়ানদের মতোই ম্যাচ জয় উদযাপন করে। ব্রাজিলের গণমাধ্যমগুলোতে এদেশের বিশ্বকাপ উন্মাদনা প্রকাশিত হচ্ছে। ফুটবলের বাইরেও এটি দুদেশের জন্য সফট পাওয়ার। এ সম্পর্ক কাজে লাগানো উচিত। আকাশ কুসুম চিন্তা হলেও ঢাকায় ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অফিসিয়ালি ইনভাইট করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, এরকম একটি পরিকল্পনা আমারও রয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে ক্রীড়া কূটনীতির অগ্রগতির আশ্বাস আমিনুল হকের। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আরিফুল ইসলাম, ওয়ান স্পোর্টস। শেষ করব ওয়ান বুলেটিন, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাইবান্ধায় নদী ভাঙনে সর্বস্ব হারাচ্ছে মানুষ, চোখে মুখে হাহাকার। পাউবোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। সংস্কার কাজের ধীরগতি সহ নানা কারণে রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে পার্ক। সীমিত সবুজের নগরীতে ব্যাহত শিশুদের বিকাশ। শোকার শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে। আমেরিকার বিরুদ্ধে কূটনৈতিক লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের। এবং কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় রাউন্ড অফ 16 আর্জেন্টিনা। হারলেও দর্শকদের হৃদয় কেড়েছে ভোজেনিয়ারা। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।